হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লাক্সাভেদ। আমরা হ্যালো অ্যারিনসে ছিলাম ক্লাস 12 এর সেমিস্টার 3 তে। অর্গানিক কেমিস্ট্রি চলছিল আমাদের, যেখানে আমরা হ্যালো অ্যারিনস কে ফোকাস করেছিলাম। তো হ্যালো অ্যারিনসে আমরা অলরেডি কিন্তু হ্যালো অ্যারিনসের রিঅ্যাক্টিভিটি ব্যাপারটা দেখে নিয়েছি, যেখানে আমরা দেখেছি কম্পেয়ার করে হ্যালো অ্যালকেনের সঙ্গে কম্পেয়ার করে যে হ্যালো অ্যারিনস গুলো কিন্তু অতটাও রিঅ্যাক্টিভ নয়। তার 5টা কারণও জেনেছি কেন তারা অতটা রিঅ্যাক্টিভ নয়। কিন্তু তারপরেও কি তাহলে তাদেরকে দিয়ে রিঅ্যাকশন করানো পসিবল? হ্যাঁ পসিবল। কেমন ভাবে পসিবল? ড্রাস্টিক কন্ডিশনে পসিবল। কারণ আমরা মেইনলি 5টা রিজন দেখেছিলাম যে রিজন গুলো ছিল হ্যালো অ্যারিনস গুলোকে রিঅ্যাক্ট করতে দিচ্ছিল না। হ্যালো অ্যারিনের মধ্যে বেনজিন রিং আছে, বেনজিন রিং এ পাই বন্ড আছে, পাই বন্ড গুলো নিউক্লিওফাইলকে রিপালশন দিচ্ছিল। কারণ নিউক্লিওফাইলের কাছে ইলেকট্রন আছে, বেনজিনেও পাই বন্ড আছে, ইলেকট্রনের রিপালশন হচ্ছিল, বিকর্ষণ হচ্ছিল, তাই নিউক্লিওফাইলে অ্যাপ্রোচই করতে পারছিল না। যে কার্বনটাতে অ্যাটাক করবে সেই কার্বনটা যেটার সঙ্গে হ্যালোজেনটা আছে অ্যাটাক করবে, হ্যালোজেনটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, ওই কার্বনটা sp2 কার্বন হওয়ার জন্য তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ ছিল। তাই sp2 বা ইলেকট্রোনেগেটিভ কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারছিল না। লিভিং গ্রুপটার সঙ্গে আবার কার্বনটার একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হচ্ছিল রেজোনেন্সের জন্য, তাই লিভিং গ্রুপে সহজে বেরোচ্ছিল না। বেনজিন গ্রুপটা নিজে একটা বাল্কি গ্রুপ হিসেবে প্রেজেন্ট ছিল, তাই ব্যাক সাইড অ্যাটাকও হচ্ছিল না। এবং SN1 হতে গেলে যে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই ফিনাইল কার্বোক্যাটায়নটাও স্টেবল ছিল না। এগুলো সবকটা দেখে নিয়েছি আমরা লাস্ট ক্লাসেই। যেগুলোর কারণে হ্যালো অ্যারিন রিঅ্যাকশন করছিল না নিউক্লিওফাইলের সাথে, অর্থাৎ নিউক্লিওফাইল হ্যালো অ্যারিনকে অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এই রিঅ্যাকশনটা হচ্ছিল না। কিন্তু ড্রাস্টিক কন্ডিশন যদি ইউজ করা হয়, মানে হাই টেম্পারেচার, হাই প্রেসার, তখন কিন্তু লিভিং গ্রুপের সঙ্গে বন্ড ব্রেক হতে বাধ্য হবে এবং নিউক্লিওফাইল গুলো ফাইনালি অ্যাটাক করতে পারবে। তো চলো দেখা যাক তাহলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস কিভাবে হতে পারে। যেরকম দেখতে পাচ্ছি প্রবলেম আছে বলেছি, নিউক্লিওফাইল গুলো এমনিতে অ্যাটাক করতে পারছিল না, কিন্তু দেখো ড্রাস্টিক কন্ডিশন, হাই টেম্পারেচার, হাই প্রেসার ইউজ করা হচ্ছে। এই অবস্থায় কিন্তু কনসেন্ট্রেটেড আবার অ্যালকালি ইউজ করা হচ্ছে, নিউক্লিওফাইলটাও কনসেন্ট্রেটেড, অর্থাৎ 6 to 8% কনসেন্ট্রেটেড নিউক্লিওফাইল ইউজ করা হয়েছে। OH- এর কনসেন্ট্রেশন এখানে যথেষ্ট হাই, সঙ্গে ড্রাস্টিক কন্ডিশন আছে। ড্রাস্টিক কন্ডিশন মানে হাই টেম্পারেচার, হাই প্রেসার। ড্রাস্টিক কন্ডিশন মানে হাই টেম্পারেচার, হাই প্রেসার, মানে যথেষ্ট মানে একদম রিগোরাস কন্ডিশন, মানে বন্ডকে ভেঙেই ছাড়বে এরকম। এই অবস্থায় কিন্তু এই বন্ডটা ফাইনালি ভেঙে যায়, এই লিভিং গ্রুপের সঙ্গে কার্বনের বন্ডটা ভেঙে যায় এবং সেখানে O-Na+ জয়েন করে ফেলে, দিয়ে O-Na+ জয়েন করে ফেলে, অর্থাৎ লিভিং গ্রুপ Cl- বেরিয়ে যায়, নিউক্লিওফাইল জয়েন করে ফেলে। তারপরে লঘু HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করলে Na+ আবার H+ দিয়ে রিপ্লেস হয়ে যায়, আমরা ফেনল পাই। এই রিঅ্যাকশনটা তাহলে কিন্তু আবার কোথায় পাবো বলতো? এটাকে পাবো হচ্ছে আমরা আবার ফেনলের প্রিপারেশনে। মেথডটার নাম কি? এই মেথডটার নাম হচ্ছে ডাউজ প্রসেস। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা হ্যালো অ্যালকিনটা কিন্তু মানে হ্যালো অ্যারিনটা কিন্তু ফাইনালি রিঅ্যাক্ট করেই গেল, অর্থাৎ নিউক্লিওফাইল কিন্তু ফাইনালি অ্যাটাক করলো, লিভিং গ্রুপ ব্রেক করলো এবং আমরা দেখলাম নিউক্লিওফাইল ঢুকে গেছে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে এবং তাকে অ্যাসিডিফিকেশন করলে OH গ্রুপ পেয়ে গেলাম, দ্যাট ইজ ফেনল পেয়ে গেলাম। কিন্তু এমনিতে করছিল না, হাই টেম্পারেচার হাই প্রেসারে এটা পসিবল হলো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো অলরেডি এটা দেখলাম আমরা, তাই তো, হাই টেম্পারেচার হাই প্রেসারে এটা পসিবল হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখবো যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাইট্রো গ্রুপকে অ্যাড করে দেওয়া হয়েছে। সো দেখো বেনজিন রিং এর কেন নিউক্লিওফাইল আসছিল না? কারণ এখানে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি ছিল, তাই না? বেনজিন রিং ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি ছিল, ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি ছিল, তাই তো নিউক্লিওফাইলে আসতে পারছিল না। পাই বন্ড গুলো আছে, ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, নিউক্লিওফাইলে আসতে পারছে না। কিন্তু যদি এখানে এমন একটা গ্রুপ অ্যাড করে দেওয়া হয় যে কিনা -R এফেক্টের থ্রু দিয়ে -R এফেক্ট শো করবে, কোন এফেক্ট? -R এফেক্ট দিয়ে ইলেকট্রনকে উইথড্র করে নেবে, ইলেকট্রনকে তুলে নেবে, তাহলে সেই অবস্থায় কিন্তু ইলেকট্রন ঘনত্ব কমে গেল। কারণ এখানে ক্লোরিন তার লোন পেয়ার গুলোকে +R এফেক্টের থ্রু দিয়ে রেজোনেন্স করতে পাঠাচ্ছে, দিয়ে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, কিন্তু অন্যদিকে নাইট্রো গ্রুপ আবার -R এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ঘনত্বকে তুলে নিচ্ছে। তাহলে ক্লোরিন লোন পেয়ারের থ্রু দিয়ে +R এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের দিকে তার লোন পেয়ারকে পাঠাচ্ছে, যাতে বেনজিন ইলেকট্রন ঘনত্ব বেড়ে থাকে। বেনজিন ইলেকট্রন ঘনত্ব বেড়ে থাকলে নিউক্লিওফাইল গুলো আসতে পারবে না, বিকর্ষিত হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আবার প্যারা পজিশনে বসে থাকা নাইট্রো গ্রুপটা ইলেকট্রনের ঘনত্ব তুলে নিচ্ছে,
মানে ইলেকট্রনের ঘনত্ব তুলে নেওয়া মানে বেনজিন রিং থেকে ইলেকট্রন গুলো চলে গেল নাইট্রো গ্রুপের দিকে, বেনজিন রিং এ ইলেকট্রনের ঘনত্ব কমে গেল মানে নিউক্লিওফাইল গুলো আসার সাহস পেল, কারণ বিকর্ষণ কম হবে। অর্থাৎ যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেরকম নাইট্রো গ্রুপকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে এবং নিউক্লিওফাইল গুলো আসছে, মানে এই বিক্রিয়াটাই নিউক্লিওফাইল গুলো আসবে এবং সাবস্টিটিউশন করবে, এই বিক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি হবে। দেখো সেই কারণে যখন নাইট্রো গ্রুপ অ্যাড করে দেওয়া হয়েছে তখনই কিন্তু অনেক কম টেম্পারেচারে এই রিঅ্যাকশনটা হয়ে গেছে। আগে কিন্তু লেগে গেল 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখন কিন্তু মাত্র 170 ডিগ্রিতে রিঅ্যাকশন হয়ে গেল। কেন? রিঅ্যাক্টিভিটি বেড়ে গেছে। কেন রিঅ্যাক্টিভিটি বেড়ে গেল? তার একটাই কারণ, রিঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার একটাই কারণ যে ইলেকট্রন গুলো উইথড্র হয়ে যাচ্ছে, ইলেকট্রন গুলোকে তুলে নিচ্ছে কেউ একজন, কে? এই নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে বসে ইলেকট্রন গুলোকে তুলে নিচ্ছে। বেনজিন ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে, কারণ বেনজিন থেকে নাইট্রোর দিকে সব ইলেকট্রন চলে যাচ্ছে। বেনজিন রিং এর মধ্যে যদি ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, নিউক্লিওফাইল গুলো আরামসে অ্যাটাক করতে আসতে পারবে, কারণ নিউক্লিওফাইল গুলো আসতে পারছিল না বেনজিন রিং ইলেকট্রনের ঘনত্ব বিকর্ষণ দিচ্ছিল, রিপালশন দিচ্ছিল বলে। তাই বেনজিন রিং থেকে যেই ঘনত্বটা কমে গেল তখনই কিন্তু নিউক্লিওফাইল গুলো আসা শুরু করলো, রিঅ্যাক্টিভিটি বেড়ে গেল, 170 ডিগ্রিতে রিঅ্যাকশনটা হয়ে গেল। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যদি এরকম নাইট্রো গ্রুপ আরো 2-4টে অ্যাড করে দিই, তাহলে আরো সব নাইট্রো গ্রুপ গুলো ইলেকট্রন তুলে নেবে, আর নাইট্রো গ্রুপ গুলো যদি ইলেকট্রন তুলতে শুরু করে বেনজিনের ইলেকট্রনের ঘনত্ব এতটা পড়ে যাবে যে সে নিউক্লিওফাইলে সে রিঅ্যাকশন করে দিয়ে চলে যাবে। চলো দেখা যাক সেটাই হয় কিনা। আচ্ছা, লঘু HCl দিয়েছি কারণ এটা প্রথমে ONA হয়, ONA টাকে আবার অ্যাসিডিফিকেশন করার জন্য লঘু HCl দিয়ে OH করে দেওয়া হয়েছে। দেখো 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 কি অবস্থা, দেখো দেখো এখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানেও আছে আবার এখানেও আছে, মানে সব দিক থেকে ইলেকট্রন উইথড্র হচ্ছে। ক্লোরিন একাই খালি ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে, তাহলে ক্লোরিন ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে বেনজিনকে, কিন্তু বেনজিনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে থাকলে নিউক্লিওফাইল গুলো আসতে পারবে না, রিপালশন হবে, বিকর্ষণ হবে এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না। কিন্তু অন্যদিকে নাইট্রো গ্রুপ গুলো ইলেকট্রন গুলোকে তুলে নিচ্ছে, এবং একটা নয় দুটো নাইট্রো গ্রুপ আছে যারা কিন্তু ইলেকট্রনকে তুলে নিচ্ছে বেনজিন থেকে। তার মানে এই বেনজিন নিয়ে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব আরো কমছে, এই বেনজিন রিং থেকে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু আরো কমছে। ইলেকট্রনের ঘনত্ব যদি অনেকটা করে কমতে থাকে, নিউক্লিওফাইল গুলো আসবে এবং কম টেম্পারেচারে বিক্রিয়া করে চলে যাবে। দেখতেই পাচ্ছ নিউক্লিওফাইল এসে আরো কম টেম্পারেচার 95 ডিগ্রিতে মাত্র বিক্রিয়া করে দিয়ে চলে গেল। যেখানে NaOH দ্রবণ নিউক্লিওফাইল দেওয়া হয়েছে OH- আছে এবং 95 ডিগ্রিতে বিক্রিয়া হয়ে গেল। সঙ্গে লঘু HCl দেওয়া আছে, কারণ প্রথম স্টেপে আগেই দেখেছি এটা OH হয় না, প্রথম স্টেপে এটা ONA থাকে, এটা আগেই দেখলাম। তারপরে ONA-টা OH করার জন্য আমরা লঘু HCl দিয়েছি। এবারে যদি এরকম হয় 3খানা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাইট্রো গ্রুপ বসে আছে, মাইনাস আর এর থ্রু দিয়ে 3টে নাইট্রো গ্রুপ ইলেকট্রনকে তুলে নিচ্ছে, মাইনাস আর এর থ্রু দিয়ে 3টে নাইট্রো গ্রুপ ইলেকট্রনকে তুলে নিচ্ছে, আর ক্লোরিন একমাত্র প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনের ঘনত্ব বাড়ানোর চেষ্টা করেছে। তাহলে আলটিমেটলি কি হবে? এটা কি হবে? ইলেকট্রনের ঘনত্ব অনেক কমে যাবে। ইলেকট্রনের ঘনত্ব এত কমে যাবে যে বেনজিন রিংটা আলটিমেটলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, ইলেকট্রনের ঘাটতি চলে আসবে। বেনজিন রিংটা আলটিমেটলি যে বেনজিনের এত প্রাউড ছিল যে আমার কাছে পাই বন্ড আছে, আমার কাছে প্রচুর ইলেকট্রনস আছে, আমি একদম ইলেকট্রনে ভরপুর, ওই বেনজিন রিং এর সমস্ত ঘমান্ড একদম চলে যাবে এই নাইট্রো গুলোর প্রেজেন্সে, কারণ ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দিয়েছে নাইট্রো গ্রুপ গুলো। বেনজিন রিং এখন নিজেই ইলেকট্রনের ভিখারি হয়ে গেছে, ডেফিসিয়েন্সিতে ভুগছে। এই অবস্থায় তো দেখো, এই অবস্থায় তো NaOH অব্দি লাগেনি, যে সে নিউক্লিওফাইল জলের মতন, মানে যে সে নিউক্লিওফাইল, যে জীবনেও কোনোদিন নিউক্লিওফাইল হয়নি, সেই যে সে নিউক্লিওফাইল এখন অ্যাটাক করে দিয়েছে, ওয়াটার অ্যাটাক করে দিয়েছে, তাও মাত্র 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে OH জয়েন করে গেছে এবং লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে। তার মানে ডাউস প্রসেসে আমরা দেখলাম যে হ্যাঁ, হ্যালোয়ারিন মতো নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হয় না, কিন্তু ড্রাস্টিক কন্ডিশন ইউজ করলে হতে পারে, অথবা যদি এরকম উইথড্রয়িং গ্রুপ অ্যাড করে দিই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড করে দিই, যারা কিনা ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে, তাহলেও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, তাহলেও কিন্তু এটা হতে পারে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে এই ইলেকট্রন উইথড্রয়িংটা সব থেকে ভালো কোন পজিশনে হয়, সব থেকে ভালো কোন পজিশনে হয়। আমরা দেখবো যদি প্যারা পজিশনে থাকে, ধরো নাইট্রো গ্রুপটা প্যারা পজিশনে আছে, রেজোনেন্সের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব, যেখানে নাইট্রো গ্রুপটা আছে প্যারা পজিশনে, তাহলে কি ইলেকট্রনের উইথড্রয়িংটা ভালো হবে? এখানে হ্যালোজেনটা আছে, কোথায় স্মুথ উইথড্রয়িং হয়ে যাচ্ছে দেখার চেষ্টা করছি। নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে থাকলে তুমি দেখতে পাচ্ছ
এইখানে লোন পেয়ার রেজোনেন্স করা শুরু করলো, এই বন্ডটা এখানে মুভ করলো, এই বন্ডটা এখানে মুভ করলো, এই বন্ডটা এখানে মুভ করলো, মানে একদম পুরো স্মুথ এন্ড লিনিয়ার ওয়েতে ইলেকট্রন উইথড্র হয়ে গেল। ওদিক থেকে সাপ্লাই হলো, এদিক থেকে উইথড্র হয়ে গেল, ওদিক থেকে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে সাপ্লাই হলো, এদিক থেকে মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে সেটা উইথড্র হয়ে গেল। এই উইথড্রটা কেমন হলো? একদম স্মুথ এন্ড লিনিয়ার। Linearly, electrons are withdrawn. ইলেকট্রন চলে গেল কেমন ভাবে? স্মুথ লিনিয়ারলি, একদম মানে উল্টো দিকেই বসে আছে। এখান থেকে সাপ্লাই আসছে, মানে এটা জলের পাইপ মনে করো যেটা স্ট্রেট বসে আছে, এদিক থেকে সাপ্লাই আসছে, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্লিয়ারলি একদম স্ট্রেট লিনিয়ারলি বেরিয়ে যাচ্ছে, কারণ ঠিক 180 ডিগ্রি অপোজিটে, ঠিক একদম 180 ডিগ্রি অপোজিটেই বসে আছে যে কিনা বের করে নিচ্ছে। তাহলে সাপ্লাই আসছে, বেরিয়ে যাচ্ছে, পুরো স্মুথ এন্ড লিনিয়ার ওয়েতে ইলেকট্রনটা উইথড্র হয়ে চলে গেল। তাহলে এই সিচুয়েশনে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব অনেক কমবে। ইলেকট্রনের ঘনত্ব যদি কমে তাহলে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক বাড়বে, নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসবে, নিউক্লিওফাইল কিন্তু বেশি বেশি করে অ্যাটাক করতে আসবে, মানে রিঅ্যাক্টিভিটি বাড়বে, মানে রিঅ্যাক্টিভিটি বেশি হবে। কারণ ইলেকট্রনের ঘনত্ব অনেকটা কমে যাবে, কারণ ইলেকট্রন সাপ্লাই এসেছিল কিন্তু সেটা স্মুথলি উইথড্র হয়ে গেল, ইলেকট্রনের ঘনত্ব অনেকটাই কমে গেল। ইলেকট্রনের ঘনত্ব কমে গেলে নিউক্লিওফাইল গুলো আসবে এবং অ্যাটাক করার চেষ্টা করবে, যদি প্যারাতে নাইট্রো গ্রুপটা থাকে। প্যারা প্যারা ঠিক আছে। এবার এই নাইট্রো গ্রুপ ধরো অর্থতে আছে, নাইট্রো গ্রুপটাই অর্থতে আছে, তাহলে কি হবে দেখা যাক। নাইট্রো গ্রুপটাই আছে হচ্ছে এইরকম ভাবে অর্থ পজিশনে, তাহলে এখান থেকে তো লোন পেয়ারের সাপ্লাই এর থ্রু দিয়ে তোমার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে তো রেজোন্যান্স শুরু হয়েছিল। এই বন্ডটা এখানে ঘুরছে, এই বন্ডটা এখানে ঘুরছে, এই বন্ডটা এখানে ঘুরছে, এই বন্ডটা এখানে ঘুরছে, মানে এখানেও ইলেকট্রন উইথড্র হয়েছে, কিন্তু এরকম ভাবে একটু মানে একটু পুরো লিনিয়ারলি হয়নি, স্মুথলি হয়নি, একটু এরকম বেঁকে ভাবে হয়েছে, লিনিয়ারলি হয়নি, স্মুথলি হয়নি। তাহলে এখানে বলতে পারি এখানেও ইলেকট্রনের ঘাটতি হবে, কিন্তু এখানে ইলেকট্রনটা কেমন ভাবে উইথড্র হচ্ছে, এদিক থেকে প্লাস আর এফেক্ট শুরু হয়েছে, এইখানে এসে মাইনাস আর এফেক্টটা হচ্ছে, মানে কিন্তু পুরোটা স্মুথলি হলো না, একটু মানে জলের পাইপটা জানি একটু বেঁকে আছে। এবার বেঁকে থাকা জলের পাইপের থ্রু দিয়ে যদি জলকে ফ্লো করতে হয়, সেই ফ্লোটা কি অত ভালো হবে? হবে না। তাই একদম বেঁকে থাকা একটা পাথওয়ের থ্রু দিয়ে যদি ইলেকট্রনকেও ফ্লো করতে হয়, অতটাও ভালো ফ্লো হবে না। মানে এখানে কিন্তু ইলেকট্রনটা অতটাও উইথড্র হয়ে যাচ্ছে না, অতটাও ঘাটতি হচ্ছে না, ইলেকট্রন থাকছে, হ্যাঁ উইথড্র হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে, মাইনাস আর এফেক্ট নাইট্রো গ্রুপ তুলে নিচ্ছে, কিন্তু অতটাও হচ্ছে না। তাহলে এখানে বলবো টুইস্টেড withdrawal of electron, ইলেকট্রন এখানেও উইথড্র হয়ে যাচ্ছে, কিন্তু একটু একটু মানে একদম স্মুথলি হচ্ছে না, টুইস্টেড বেঁকে তেড়ে হচ্ছে, একটু বেঁকে তেড়ে হচ্ছে। তো তার জন্য কি হচ্ছে? তার জন্য এখানেও বেনজিন রিং এ, এখানেও কিন্তু এই যে বেনজিন রিংটা আছে, বেনজিন রিং আমরা বলতে পারি ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কমলো, কিন্তু এটা অতটাও কমলো না, অতটাও কমলো না। তো নিউক্লিওফিলিক অ্যাটাক এখানেও তার জন্য হবে, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, কিন্তু আগেরটা থেকে একটু কম হবে, নিউক্লিওফিলিক অ্যাটাকও হবে কিন্তু আগেরটার থেকে একটু কম হবে, ঠিক আছে। মানে রিঅ্যাক্টিভিটি ঠিক আছে বেশি, ক্লোরোবেনজিনের থেকে বেশি, কিন্তু অতটাও বেশি না। রিঅ্যাক্টিভিটি বেশি ক্লোরোবেনজিনের থেকে, যেখানে কোনো নাইট্রো গ্রুপই নেই সেই ক্লোরোবেনজিন তার থেকে তো বেশি, কিন্তু অতটাও বেশি না, প্যারার থেকে তো কম বেশি, মানে প্যারার থেকে তো কম। তার মানে ইলেকট্রন সব থেকে বেশি এখানে উইথড্র হয়েছে, তাই নিউক্লিওফাইল সব থেকে বেশি এখানেই অ্যাটাক করবে, তাই প্যারা হবে মোস্ট রিঅ্যাক্টিভ। এটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি মোস্ট রিঅ্যাক্টিভ, কারণ এখানে মানে নিউক্লিওফিলিক অ্যাটাক প্রচুর হবে, রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, আমরা বলতে পারি মোস্ট রিঅ্যাক্টিভ। ওকে, মোস্ট রিঅ্যাক্টিভ, কিন্তু অর্থটা কিন্তু মোস্ট রিঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভিটি বেশি কিছু না থাকার থেকে, শুধু ক্লোরোবেনজিন থাকলে যা হতো তার থেকে তো বেশি, কারণ উইথড্র তো হচ্ছে, ইলেকট্রন যদি উইথড্র হয়ে যায়, ইলেকট্রন যদি চলে যায় নাইট্রো গ্রুপের দিকে, সে যতই বেঁকে বাঁকা পথ দিয়ে যাক না কেন, যদি চলে যায় আলটিমেটলি নাইট্রো গ্রুপের দিকে, তাহলে ইলেকট্রনের ঘনত্ব তো কমে গেল, আর কমে গেলে নিউক্লিওফাইল তো আসবে, হ্যাঁ অতটাও কমলো না যতটা প্যারার ক্ষেত্রে কম ছিল। ওকে, যদি মেটাতে নাইট্রো থাকে, এই আছে আমাদের মেটা পজিশনে নাইট্রো, এই আছে আমাদের মেটা পজিশনে নাইট্রো, এখানেও প্লাস আর এফেক্ট তো ক্লোরিন শো করছে,
কিন্তু তার জন্য দেখো ইলেকট্রনের ঘনত্ব কিন্তু ওইদিকে গেলই না, ওইদিকে কেবলমাত্র এই নাইট্রো গ্রুপের একটা মাইনাস আই এফেক্ট আছে। নাইট্রো গ্রুপে তো নাইট্রোজেন অক্সিজেন সবাই তো ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, এদের কি আছে, এদের একটা মাইনাস আই এফেক্ট আছে। যে মাইনাস আই এফেক্টের জন্য একটু একটু ইলেকট্রন উইথড্র হলো, কিন্তু অতটাও ইলেকট্রন উইথড্র হলো না, কারণ লোন পেয়ারের থ্রু দিয়ে যে ইলেকট্রনের সাপ্লাইটা এসেছিল ওই সাপ্লাইটা কিন্তু ওদিকে ঘুরলো না, ওই লোন পেয়ারের থ্রু দিয়ে রেজোনেন্সের থ্রু দিয়ে সাপ্লাইটা কিন্তু ওদিকে গেল না, যেটা কিন্তু আগের দুটোতে হচ্ছিল। এখানে খালি মাইনাস আই এফেক্ট আছে, কারণ তড়িৎ ঋণাত্মক অ্যাটমরা আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমরা আছে, তাই ইলেকট্রোনেগেটিভ গ্রুপগুলোর জন্য একটা মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে কিছুটা ইলেকট্রন উইথড্র হচ্ছে। তার মানে এখানে ইলেকট্রন উইথড্রয়িং অতটাও বেশি নয়, এখানে ইলেকট্রনের চলে যাওয়া অতটাও বেশি নয়। এখানে আমরা বলতে পারি ইলেকট্রনস উইথড্রটা অতটাও বেশি হচ্ছে না, ইলেকট্রনের উইথড্রল, ইলেকট্রন যে চলে যাচ্ছে এটা অতটাও বেশি নয়, ইলেকট্রনের উইথড্রলটা অল্প উইথড্রল, মাইনাস আই এফেক্ট আছে কেবলমাত্র। তার জন্য এখানের বেনজিন রিংটা কিন্তু, এখানের বেনজিন রিংয়ে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব আছে, মানে ইলেকট্রনের ঘনত্ব অল্প কমছে, কেবলমাত্র মাইনাস আই এফেক্ট থাকার জন্য, কেবলমাত্র মাইনাস আই এফেক্ট থাকার জন্য ইলেকট্রনের ঘনত্ব কমছে, কিন্তু খুবই অল্প কমছে। তার জন্য তাহলে নিউক্লিওফাইলরা কি অত আসতে পারবে? ইলেকট্রনের ঘনত্ব অল্প কমেছে, মানে বেশিটা আছে, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক অত কিন্তু আসতে পারবে না। নিউক্লিওফাইলিক অ্যাটাক হবে, কিছু না থাকা থেকে তো কিছু তো আছে, হবে, কিন্তু অতটাও বেশি হবে না। নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, অল্প হবে, এবং রিঅ্যাক্টিভিটিও অল্পই বাড়বে, অল্পই বাড়বে। হ্যাঁ, একদম কিছু না থাকা থেকে তো কিছু তো হবে। ক্লোরোবেনজিন, শুধু ক্লোরোবেনজিন, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? যদি চারজনকে কম্পেয়ার করি, ক্লোরোবেনজিন এখানে খালি সাপ্লাই আছে, কোনো উইথড্রয়িং এফেক্ট নেই, প্লাস আর এফেক্টের শুধু সাপ্লাই আছে, মানে এখানে ইলেকট্রন ঘনত্ব ম্যাক্সিমাম, ইলেকট্রন ঘনত্ব এখানে ম্যাক্সিমাম। নিউক্লিওফাইলে আসার সাহসই পাবে না, নিউক্লিওফাইলরা এলেই বিকর্ষিত হয়ে যাবে, রিপালশন হয়ে যাবে। তার মানে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক মিনিমাম, নিউক্লিওফিলিক অ্যাটাক মিনিমাম, আর নিউক্লিওফিলিক অ্যাটাক মিনিমাম মানে এখানে রিঅ্যাক্টিভিটিও সব থেকে কম, রিঅ্যাক্টিভিটিও একদম মিনিমাম, রিঅ্যাক্টই করতে চাইবে না, কারণ নিউক্লিওফাইল আসারই সাহস পাচ্ছে না, কারণ বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব ভর্তি, আবার সেই ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে ক্লোরিনের লোন পেয়ার থেকে আসা প্লাস আর এফেক্ট, ক্লোরিনের লোন পেয়ার থেকে আসা প্লাস আর এফেক্ট সেই ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ইলেকট্রন এরকম করে উইথড্র হয়ে যাচ্ছে, ইলেকট্রন এরকম করে উইথড্র হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন উইথড্র হয়ে যাচ্ছে। তার মানে এগুলোতে কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি হবে, ঠিক আছে? তাহলে সব থেকে রিঅ্যাক্টিভিটি বেশি হবে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, এবং লাস্টে হচ্ছে আমাদের, কারণ এইগুলোতে ইলেকট্রন কিন্তু এখান থেকে সাপ্লাই আসছে, এখান থেকে আবার উইথড্র হয়ে যাচ্ছে, এখান থেকে সাপ্লাই আসছে, আবার এদিকে উইথড্র হয়ে যাচ্ছে, এখান থেকে সাপ্লাই আসছে কিন্তু এদিকে আবার উইথড্র হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এইগুলোতে কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি, এগুলোতে কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি। তার মানে এই সিচুয়েশন গুলোতে আমরা বলতে পারি ইলেকট্রনের ঘনত্ব আস্তে আস্তে কমছে, ইলেকট্রনের ঘনত্ব কমছে, আর ইলেকট্রনের ঘনত্ব যদি কমে, ইলেকট্রনের ঘনত্ব যদি কমে, তার মানে নিউক্লিওফাইল অ্যাটাক এখানে হবে, নিউক্লিওফাইল অ্যাটাক হওয়ার চান্স বেশি, এবং তার জন্য এইগুলোর রিঅ্যাক্টিভিটি বেশি, এইগুলোর রিঅ্যাক্টিভিটি কিন্তু বেশি, কিন্তু ক্লোরোবেনজিনে কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেকটাই কম। তাই কোনো একটা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে সেখানে কিন্তু নিউক্লিওফাইল আসবে। এবার নাইট্রো গ্রুপ যদি একটার বদলে দুটো থাকে, দুটোর বদলে তিনটে থাকে, তাহলে তারা বেশি বেশি করে আসবে, কারণ নাইট্রো গ্রুপ ইলেকট্রনকে উইথড্র করে নেয়, তাহলে বেনজিনে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, আর ইলেকট্রনের ঘনত্ব বেনজিন রিংয়ে কমে গেলে নিউক্লিওফাইল আরামসে আসে এবং অ্যাটাক করে দিয়ে চলে যায়। তাহলে যে হ্যালোয়ারিনসে নিউক্লিওফাইল অ্যাটাক করছিল না, সেই হ্যালোয়ারিনসে কিন্তু আলটিমেটলি নিউক্লিওফাইল অ্যাটাক করলো, হয় ড্রাস্টিক কন্ডিশনে, না হলে এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি আমরা অ্যাটাচ করে দিই তাহলে। এখন দুটো রিঅ্যাকশন দেখে নেওয়া যাক, যেরকম দেখতেই পাচ্ছি অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল, এটাও রিঅ্যাক্ট করে দিতে পারে ক্লোরোবেনজিনের উপরে, অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল, এটাও অ্যাটাক করবে ক্লোরোবেনজিনে ইন প্রেজেন্স অফ, দেখো দেখতেই পাচ্ছ একটা ক্যাটালিস্ট আছে, সঙ্গে হাই টেম্পারেচার আছে, হাই প্রেসার আছে, হাই টেম্পারেচার 475 কেলভিন টেম্পারেচার, হাই প্রেসার 60 অ্যাটমসফিয়ার প্রেসার, তবে গিয়ে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে এবং তোমার নিউক্লিওফাইলটা এই ক্লোরিনকে বেরোচ্ছে এবং এখানে NH2 ঢুকে যাচ্ছে। পরেরটা তো তাই হচ্ছে, দেখো NaNH2 দেওয়া হয়েছে ক্লোরোবেনজিনে, তরল অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া প্রেজেন্সে NH2 মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করছে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। কেন? কারণ এটা খুবই শক্তিশালী নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটাই এত শক্তিশালী
যে অ্যাটাকটা করতে পারছে, নর্মাল নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাকই হচ্ছিল না। শক্তিশালী নিউক্লিওফাইল সে অ্যাটাক করছে এবং তার জন্য আলটিমেটলি অ্যাটাকটা আসছে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে এবং নিউক্লিওফাইলটা ঢুকে যাচ্ছে। তার মানে রিঅ্যাকশন হচ্ছে কিন্তু ড্রাস্টিক কন্ডিশনে বা শক্তিশালী নিউক্লিওফাইল ইউজ করতে হচ্ছে। যেরকম দেখতে পাচ্ছি যে হ্যালোয়ারিনসে যদি CuCN দিই তাহলে CN মাইনাস আছে, CN মাইনাস অ্যাটাক করবে এবং Br মাইনাস বেরোবে, কিন্তু তার জন্য দেখতে পাচ্ছ হাই টেম্পারেচার লাগছে, অর্থাৎ নিউক্লিওফাইল CN মাইনাস অ্যাটাক করছে এবং তার জন্য Br মাইনাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু হাই টেম্পারেচারের প্রেজেন্সেই এটা হচ্ছে এবং তার ফলে আমরা সায়ানোবেনজিন পাচ্ছি। কারেক্ট, সায়ানোবেনজিন পাচ্ছি। ওকে, এই সায়ানোবেনজিন একবার পেয়ে গেলে এদের আবার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাপ্লিকেশন গুলো। সায়ানোবেনজিন এগুলো আমরা ধরো একবার সায়ানোবেনজিন পেয়ে গেলাম, রাইট? এবার এই সায়ানোবেনজিনে যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, ডাইলিউট HCl দিয়ে দেওয়া হলো, দিয়ে কমপ্লিট হাইড্রোলাইসিস করে দেওয়া হলো, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বা কমপ্লিট হাইড্রোলাইসিস ডাইলিউট HCl দিয়ে উত্তপ্ত করে কমপ্লিট হাইড্রোলাইসিস করে দেওয়া হলো, তাহলে সায়ানাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়ে যায়, COOH, কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যায়। যদি এখানে গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl দিয়ে পার্শিয়ালি হাইড্রোলাইসিস করা হলো, আংশিকভাবে হাইড্রোলাইসিস করা হলো, পার্শিয়াল হাইড্রোলাইসিস করা হলো, আংশিকভাবে হাইড্রোলাইসিস করা হলো, পার্শিয়াল হাইড্রোলাইসিস করা হলো, আংশিকভাবে হাইড্রোলাইসিস করা হলো গাঢ় HCl দিয়ে, আংশিকভাবে হাইড্রোলাইসিস করা হলো, তাহলে কি হবে? তাহলে এখানে সায়ানাইডটা CONH2 হয়ে যাবে, অ্যামাইড হয়ে যাবে। তাহলে পার্শিয়াল হাইড্রোলাইসিস যদি গাঢ় HCl দিয়ে করা হয় অ্যামাইড হবে, ডাইলিউট HCl দিয়ে যদি কনসেন্ট্রেটেড ডাইলিউট HCl দিয়ে যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করা হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হচ্ছে সায়ানাইডের CN গ্রুপটা। যদি এখানে বিজারণ করে দেওয়া হয় সোডিয়াম আর অ্যালকোহল দিয়ে, বিজারণ বা রিডাকশন করে দেওয়া হচ্ছে, বিজারণ মানে কি? রিডাকশন। তাহলে সায়ানাইড গ্রুপটা হয়ে যাবে একটা 1 ডিগ্রি অ্যামিন, CH2NH2, 1 ডিগ্রি অ্যামিন ছিল CN, হয়ে গেল CH2NH2, বিজারণ করে দেওয়া হয়েছে। কি দিয়ে বিজারণ করে দেওয়া হয়েছে? তোমার সোডিয়াম অ্যালকোহল দিয়ে, বিজারণ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে CH2NH2 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেছে। কারেক্ট? বেশ, তাহলে বলো এই অবধি তোমাদের মাথায় ঢুকেছে কিনা? পুরো জিনিসটা হোপফুলি এখানে সম্পূর্ণভাবে তোমাদের মাথায় ঢুকে গেছে যে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয় কি হয় না এবং হলে কেমন ভাবে হয়। আচ্ছা, এবারে বলো তাহলে সাধারণভাবে কি দেখলাম? সাধারণভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসটা হতে চাইছে না, কারণ বেনজিন রিংয়ে অনেক ইলেকট্রনের ঘনত্ব আছে, আর বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি থাকলে নিউক্লিওফাইল আসতে চাইছে না। বুদ্ধি করে বলো তাহলে বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকলে, যেমন ক্লোরোবেনজিন, যেমন ব্রোমেনজিন, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকলে যদি নিউক্লিওফাইলে সহজে আসতে না চায় তাহলে কারা সহজেই আসতে চাইবে? দেখি তো, বুদ্ধি করে কমেন্ট করে যাও, বুদ্ধি করে কমেন্ট করে জানাও যে বেনজিন রিংয়ে ক্লোরোবেনজিন, ব্রোমেনজিন, ফ্লুওরোবেনজিন, আয়োডোবেনজিন এই সমস্ত সিচুয়েশনে নিউক্লিওফাইলে আসতে চাইছে না, কারণ বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, নিউক্লিওফাইলে আসার আগেই বিকর্ষিত হয়ে যাচ্ছে, রিপালশন হয়ে যাচ্ছে, আসতে চাইছে না, তাই রিঅ্যাক্টিভিটি কম থাকছে সাধারণভাবে। তাহলে কারা সহজেই আসতে চাইবে? নিউক্লিওফাইল তো আসতে চাইছে না, বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তার জন্য ইলেকট্রনের ডেনসিটি বেশি, তার জন্য নিউক্লিওফাইল আসতে চাইছে না। তাহলে কারা সহজেই আসতে চাইবে? বুদ্ধি করে বলো দেখি, কমেন্ট সেকশনে কমেন্ট করে এক্ষুনি জানাও যে কারা আসতে চাইবে। তো তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ইলেকট্রোফাইল গুলো কিন্তু নিউক্লিওফাইলকে আরামসে অ্যাটাক করতে পারবে। তার কারণ হচ্ছে ইলেকট্রোফাইল গুলো কিন্তু বেনজিন রিংকে আরামসে অ্যাটাক করতে পারবে, এই হ্যালো অ্যারিন গুলোকে অ্যাটাক করতে পারবে। হ্যালো অ্যারিন গুলোতে নো ডাউট বেনজিনের কাছে, হ্যালো অ্যারিনের যে বেনজিন রিংটা আছে, বেনজিনের কাছে তোমার আছে হচ্ছে পাই বন্ডস আছে এবং তার সঙ্গে হ্যালোজেনটা আছে, যেটা কিনা প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে, তার জন্য বেনজিন রিংয়ে ইলেকট্রনের ঘনত্ব বেশি, আর ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকলে সেখানে নিউক্লিওফাইল তো অ্যাটাক করতে পারে না, সেখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করে। তো আমরা দেখবো তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেখানে হয়ে যাবে। দেখে নি কেমন করে হচ্ছে। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে হ্যালোজেনেশন। তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি অনার্দ্র FeCl3, অ্যানহাইড্রাস FeCl3 আর ক্লোরিন দিচ্ছি, তাহলে ইলেকট্রোফাইলটা কি তৈরি হচ্ছে? FeCl3 প্লাস ক্লোরিন তৈরি হয়ে গেল হচ্ছে FeCl4 মাইনাস আর Cl প্লাস, এই ক্লোরোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে ইলেকট্রোফাইল।
FeCl3 প্লাস ক্লোরিন তৈরি হয়ে গেল FeCl4 মাইনাস প্লাস ক্লোরিনিয়াম আয়ন ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলটা এখন ক্লোরোবেনজিনে কোন কোন পজিশনে অ্যাটাক করবে? এই অর্থ পজিশনে আর এই প্যারা পজিশনে। তাহলে অর্থ এবং প্যারা পজিশনে অ্যাটাক করে যাচ্ছে কে? এই ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন যেটা তৈরি হয়েছে, অর্থ এবং প্যারা ডাইক্লোরোবেনজিন তৈরি হয়েছে। এখানে প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটাই হচ্ছে মেজর প্রোডাক্ট, কারণ এটা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল হওয়ার জন্য মোর স্টেবল এবং মোর স্টেবল হওয়ার জন্য এটাই মেজর, এটাই বেশি বেশি তৈরি হচ্ছে। মনে রাখতে হবে প্যারাটা হচ্ছে সিমেট্রিক্যাল, তার জন্য এটা মোর স্টেবল, তার জন্য এটাই মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ইলেকট্রোফাইল অর্থ প্যারাতে জয়েন করে গেল। কেন অর্থ প্যারায় জয়েন করলো সেটা আমরা একদম রিঅ্যাকশন গুলো লাস্টে গিয়ে দেখছি। পরেরটা দেখে নাইট্রেশন। নাইট্রেশন এখানেও দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে যে নিউ ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে, সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2+। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে NO2+ তৈরি হয়ে যাচ্ছে অ্যাজ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কোন কোন পজিশনে জয়েন করবে? অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রোফাইল জয়েন করে গেছে দেখতে পাচ্ছি আমরা। এবং তার জন্য মেজর কোনটা হবে? যেটা প্যারা সেটাই হবে হচ্ছে মেজর প্রোডাক্ট। কেন? এক্ষুনি বলেছি প্যারাটা হচ্ছে সিমেট্রিক্যাল, প্রতিসম, তার জন্য মোর স্টেবল, বেশি স্থায়ী, এবং তার জন্য এটাই মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে। নাইট্রেশন। সালফোনেশন দেখতেই পাচ্ছি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, তার জন্য ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে SO3H, সালফোনিক অ্যাসিড গ্রুপ তৈরি হয়ে গেছে। ইলেকট্রোফাইল কোথায় কোথায় জয়েন করবে? ক্লোরোবেনজিনের অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড গ্রুপ জয়েন করে যাবে। অর্থ জয়েন করেছে, প্যারায় জয়েন করেছে, অ্যাজ ইউজুয়াল প্যারাটা মেজর প্রোডাক্ট। কেন ইলেকট্রোফাইলটা অর্থ প্যারাতেই জয়েন করেছে? রেজোনেন্সের মাধ্যমে আমরা বুঝে নেব। ফ্রুডেল-ক্রাফট অ্যালকিলেশন এবং অ্যাসাইলেশন। তো ফ্রুডেল-ক্রাফট অ্যালকিলেশন দিয়েছি হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3 এবং তার সঙ্গে আছে হচ্ছে CH3Cl। অ্যানহাইড্রাস AlCl3 আর CH3Cl দিলে AlCl4 মাইনাস তৈরি হয়, সঙ্গে CH3+, এই তৈরি হয়ে গেছে আমাদের ইলেকট্রোফাইল। কোথায় জয়েন করবে? অর্থ প্যারাতে। ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। AlCl3 অ্যানহাইড্রাস AlCl3 দিয়েছি, অ্যানহাইড্রাস AlCl3 দিয়েছি আর CH3Cl দিয়েছি, AlCl4 মাইনাস তৈরি হচ্ছে, সঙ্গে CH3+ ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। ক্লোরোবেনজিনের অর্থতে এবং প্যারাতে CH3 গ্রুপ জয়েন করে যাবে। প্যারাটা হবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল মেজর প্রোডাক্ট। প্যারাটা মোস্ট স্টেবল, কারণ ওটা সিমেট্রিক্যাল, সেই কারণে ওটা মেজর প্রোডাক্ট তৈরি হয়েছে, অর্থটা মাইনর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে। অ্যালকিল গ্রুপ জয়েন করেছে। কোন গ্রুপ জয়েন করেছে? অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ জয়েন করার জন্য এটার নাম হচ্ছে অ্যালকিলেশন, ফ্রুডেল-ক্রাফট অ্যালকিলেশন। পরেরটা হচ্ছে ফ্রুডেল-ক্রাফট অ্যাসাইলেশন। কোন গ্রুপ জয়েন করছে? অ্যাসাইল গ্রুপ জয়েন করছে। CH3CO, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। তাহলে CH3CO তার সঙ্গে CH3COCl, তার সঙ্গে দিয়েছি অ্যানহাইড্রাস AlCl3। অ্যাজ ইউজুয়াল অ্যানহাইড্রাস AlCl3 কি করছে? ক্লোরিনটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে AlCl4 মাইনাস হচ্ছে, এবং তার সঙ্গে অ্যাসাইল ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। দিস ইজ দ্য অ্যাসাইল ইলেকট্রোফাইল। এই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে, অ্যাসাইল ইলেকট্রোফাইল। অ্যাসাইল গ্রুপটা অ্যাজ আ ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে এবং এটা গিয়ে জয়েন করে যাবে এখন বেনজিন রিংয়ে। কোন কোন পজিশনে জয়েন করবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে অ্যাসাইল গ্রুপটা COCH3 এই গ্রুপটা জয়েন করে গেছে। CH3COCl তার সঙ্গে অ্যানহাইড্রাস AlCl3 দেওয়া হয়েছে, ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে CH3CO+, অ্যাসাইল ইলেকট্রোফাইল জয়েন করে যাচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে। প্যারাটা অ্যাজ ইউজুয়াল মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে। কোশ্চেন আসছে কেন অর্থ আর প্যারা? তার জন্য আমরা ক্লোরোবেনজিনের রেজোনেন্সটা দেখে নিই। ওয়াই অর্থ এন্ড প্যারা? আমরা দেখবো রেজোনেন্স ইন ক্লোরোবেনজিন। রেজোনেন্স। সো ক্লোরোবেনজিনের রেজোনেন্স দেখলে তুমি দেখতে পাবে এখানে প্লাস আর এফেক্ট হয় লোন পেয়ারের থ্রু দিয়ে, লোন পেয়ারের ডোনেশনের থ্রু দিয়ে এখানে কি হয়? এই যে প্লাস আর এফেক্ট হলো, তার থ্রু দিয়ে রেজোনেন্স শুরু হলো, তার জন্য এই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অর্থ পজিশনে চলে গেল। তাহলে প্রথম যে ক্যানোনিক্যাল ফর্মটা পেলাম সেখানে অর্থ পজিশনে মাইনাস চার্জ ঘুরছে, ডাবল বন্ড হয়েছে, CCl বন্ডের ডাবল বন্ড হয়ে গেছে, CCl বন্ডের ডাবল বন্ড হয়ে গেছে, এবং ক্লোরিন একটা প্লাস চার্জ এসেছে কারণ লোন পেয়ারটা চলে গেছে, আর একটা পাই বন্ড অর্থ পজিশনে মাইনাস চার্জ হয়ে মুভ করছে, ডিলোকালাইজ করছে, মাইনাস চার্জ ফার্দার মুভ করছে এবং প্যারা পজিশনে ফার্দার মাইনাস চার্জ আসছে। প্যারা পজিশনে এখন মাইনাস চার্জ, মাইনাস চার্জের মুভমেন্ট হচ্ছে ডিলোকালাইজেশন হচ্ছে, রেজোনেন্স মানেই হচ্ছে ডিলোকালাইজেশন, যার জন্য স্টেবিলাইজেশন আসে। এই মাইনাস চার্জ ফার্দার মুভ করছে, মাইনাস চার্জ আরেকটা অর্থ পজিশনে চলে গেল, মাইনাস চার্জটা মুভ করে আরেকটা অর্থ পজিশনে চলে গেল।
সো রেজোন্যান্স হচ্ছে, এবং ফাইনাল রেজোন্যান্সের থ্রু দিয়ে ক্লোরিনের লোন পেয়ার এবং পাই বন্ডের মধ্যে রেজোন্যান্স হলো, বেনজিনের পাই বন্ড এবং ক্লোরিনের লোন পেয়ার এদের মধ্যে রেজোন্যান্স হলো, বেনজিনের লোন পেয়ার ক্লোরিনের লোন পেয়ার এবং বেনজিনের পাই বন্ডের মধ্যে রেজোন্যান্স হলো। রেজোন্যান্সের পরে কি দেখতে পাচ্ছি, রেজোন্যান্সের পরে বেনজিন রিং একটা মাইনাস চার্জ ঘুরছে, মানে বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব বেড়েছে, ইলেকট্রন ঘনত্ব বেড়েছে। ইলেকট্রন ঘনত্ব বাড়লে কারা আসবে? নিউক্লিওফাইলরা না, ইলেকট্রোফাইলরা আসবে। ইলেকট্রন ঘনত্ব বাড়লে ইলেকট্রোফাইলরা এসে অ্যাটাক করে, নিউক্লিওফাইলের তো রিপালশন হবে, তাই এখানে ইলেকট্রোফাইলরা এসেই অ্যাটাক করবে। হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডলক্রাফট সব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন গুলো হবে, ইলেকট্রোফাইল গুলো জয়েন করবে অর্থ আর প্যারা। এবারে কেন অর্থ আর প্যারা? আরে বাবা, ইলেকট্রোফাইলের কাছে কি আছে? ইলেকট্রোফাইলের কাছে প্লাস চার্জ আছে, তাহলে মাইনাস চার্জকে খুঁজছে। মাইনাস চার্জটা সবথেকে বেশি কোথায়? ইলেকট্রন ঘনত্ব, মাইনাস চার্জের ঘনত্ব কোথায়? দেখো, অর্থ আর প্যারায়, অর্থ আর প্যারাতেই মাইনাস চার্জের ঘনত্ব সব থেকে বেশি। এই দেখো মাইনাস চার্জের ঘনত্ব কোথায়, মাইনাস চার্জের ঘনত্ব দেখো, মাইনাস চার্জের ঘনত্ব দেখো, অর্থ আর প্যারাতেই মাইনাস চার্জের ঘনত্ব সব থেকে বেশি। তাই অর্থ আর প্যারাতে মাইনাস চার্জের ঘনত্ব বেশি, সেইখানেই ইলেকট্রোফাইল গুলো বেশি বেশি করে অ্যাট্রাক্টেড হবে। এমনিতেই বেনজিনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, বেনজিনে মাইনাস চার্জ ঘুরছে ক্লোরোবেনজিনের সঙ্গে রেজোন্যান্সের জন্য, তাহলে মাইনাস চার্জ ঘুরছে মানে বেনজিনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে। ইলেকট্রন ডেনসিটি যদি বেনজিনে বেড়ে গিয়ে থাকে, তার মানে ইলেকট্রোফাইল গুলো বেশি বেশি করে আসছে। নিউক্লিওফাইল আসতে প্রবলেম করেছিল, কিন্তু ইলেকট্রোফাইলের কি সমস্যা হতো? ইলেকট্রন ঘনত্ব বেশি, এরকমই কাউকে চায়, তো অবশ্যই আসছে ক্লোরোবেনজিনের কাছে। কোথায় আসছে? অর্থ আর প্যারাতে, কারণ অর্থ প্যারাতেই মাইনাস চার্জ ঘুরছে। রেজোন্যান্স থেকে আমাদের কাছে একদম ক্লিয়ার কাট। ওকে, তাহলে আমরা দেখে নিলাম এখানে কি রকম টাইপের রিঅ্যাকশনস হতে পারে। নেক্সট কিছু রিঅ্যাকশন দেখে নিচ্ছি। হ্যালো অ্যারেঞ্জটা শেষের পথে প্রায়। ফিটিক বিক্রিয়া, এখানে কি হচ্ছে? এটা একটা উডস বিক্রিয়া, যেটা পড়েছিল উডস বিক্রিয়ার পুরো একটা অ্যারোমেটিক ভার্সন। দেখে নাও কেমন করা হচ্ছে। উডস এর পুরো একটা অ্যারোমেটিক। সো ধরলাম ব্রোমেনজিন নেওয়া হয়েছে, 2 মোল নেওয়া হয়েছে। সো ব্রোমেনজিন প্লাস 2 মোল সোডিয়াম প্লাস সেকেন্ড মোল ব্রোমেনজিন, ব্রোমেনজিন কিন্তু 2 মোল নেওয়া হয়েছে, রাইট? ব্রোমেনজিন কত মোল নেওয়া হলো? ব্রোমেনজিনটা নেওয়া হয়েছে 2 মোল, তাহলে 2 মোল ব্রোমেনজিন নেওয়া হয়েছে, সঙ্গে 2 মোল সোডিয়াম নেওয়া হয়েছে। উডস এর মতনই পুরো শুষ্ক ইথার দেওয়া হয়েছে, শুষ্ক ইথার দেওয়া হয়েছে, এখান থেকে সোডিয়াম ব্রোমাইডটা বেরিয়ে গেছে এবং বেনজিন রিং গুলো জয়েন করে গেছে, তৈরি হয়ে গেছে ডাইফিনাইল। বেনজিন রিং গুলো জয়েন করে গেছে, তৈরি হয়ে গেছে ডাইফিনাইল। পুরো উডস এর একটা অ্যারোমেটিক ভার্সন। উডসটা ঠিক এরকম করেই হতো, রাইট? 2 মোল সোডিয়াম ব্রোমাইড, 2 মোল সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়ে গেছে, 2 মোল সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়ে গেছে, রাইট? একদম উডস এর পুরো অ্যারোমেটিক ভার্সন। ব্রোমেনজিন প্লাস ব্রোমেনজিন, 2 মোল ব্রোমেনজিন, 2 মোল সোডিয়াম নিয়েছি, ড্রাই ইথার সলভেন্ট আছে, NaBr বেরিয়ে গেছে, ফিনাইল রিং গুলো জয়েন করে গেছে। উডস ফিটিক রিঅ্যাকশন, এখানে কি আছে? এখানে একটা আছে হ্যালোয়ারিন, একটা আছে হ্যালোঅ্যালকেন, একটা আছে হ্যালোয়ারিন, একটা আছে হ্যালোঅ্যালকেন, সঙ্গে আছে 2 মোল সোডিয়াম। একই রকম ভাবে রিঅ্যাকশনটা হচ্ছে। এই হচ্ছে আমাদের হ্যালোঅ্যারিনটা, যেটা হচ্ছে ব্রোমোবেনজিন, 2 মোল সোডিয়াম আছে, আর এই হচ্ছে আমাদের হ্যালোঅ্যালকেনটা, এই হচ্ছে আমাদের হ্যালোঅ্যালকেনটা। জাস্ট এরকম লিখলাম বুঝতে সুবিধা হয় বলে। তো হ্যালোঅ্যারিন, 2 মোল সোডিয়াম, হ্যালোঅ্যালকেন, একই রকম ভাবে NaBr বেরিয়ে যাচ্ছে। ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাকশন হচ্ছে, শুষ্ক ইথারের প্রেজেন্সে। কে কে জয়েন করছে? ফিনাইল রিংটার সঙ্গে এইখানে CTH5 গ্রুপটা অ্যালকিল, ফিনাইল রিং অ্যারাইল গ্রুপ, তার সঙ্গে CTH5 অ্যালকিল গ্রুপ জয়েন করে যাচ্ছে। সঙ্গে 2 মোল NaBr আউট হয়ে গেছে। উডস ফিটিক। উডস ফিটিক নাম কেন? ফিটিক কখন বলছিলাম? ফিটিক বলছিলাম এদিকটাও হ্যালোঅ্যারিন, এদিকটাও হ্যালোঅ্যারিন। উডস কখন বলি? এদিকটাও হ্যালোঅ্যালকেন, এদিকটাও হ্যালোঅ্যালকেন। উডস ফিটিক কখন? একদিকটা হ্যালোঅ্যারিন, একদিকটা হ্যালোঅ্যালকেন, তখন বলছি উডস ফিটিক রিঅ্যাকশন। উলম্যান রিঅ্যাকশন, দেখো এটা পুরো ফিটিক রিঅ্যাকশনের মতন, শুধুমাত্র সোডিয়ামের জায়গায় কপার দেওয়া আছে আর ব্রোমেনজিনের জায়গায় আয়োডোমেনজিন আছে। ভালো করে দেখো, এটা পুরোপুরি হচ্ছে তোমার, পুরোপুরি দেখো এটা ফিটিক রিঅ্যাকশন, শুধু কপার দিয়ে করেছে। সো কিউপ্রিক আয়োডাইড বেরিয়ে যাবে এবং ফিনাইল রিং গুলো জয়েন করে যাবে।
কিউপ্রিক আয়োডাইড বেরিয়ে যাবে এবং ফিনাইল রিংগুলো জয়েন করে যাবে। কিউপ্রিক আয়োডাইড বেরিয়ে যাবে এবং ফিনাইল রিংগুলো জয়েন করে যাবে, আমরা পেয়ে যাবো হচ্ছে ওই একই রকম ডাইফিনাইল, একই রকম জিনিস পেয়ে যাচ্ছে ডাইফিনাইল। ক্লিয়ার? তাহলে মাথা ঢুকে গেছে আশা করি যে হ্যালোয়ারিনরা কেমন টাইপের রিঅ্যাকশনসে পার্টিসিপেট করছে। চলো দেখে নিই গ্রিগনার্ডও আগে আমরা পড়েছি। গ্রিগনার্ডে কি হয়, এই হ্যালোজেন আর অ্যারাইল গ্রুপ এর মাঝখানে ম্যাগনেসিয়ামটা ঢুকে যায়, সো তৈরি হয়ে গেছে গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে হ্যালোয়ারিন নিয়েছিলাম, ব্রোমোবেনজিন নিয়েছিলাম, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, ড্রাই ইথার দেওয়া আছে। হ্যালোয়ারিনের সঙ্গে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেওয়া থাকলে এখানে হ্যালোজেন আর অ্যারাইল গ্রুপ তাদের মাঝখানে ঢুকে যায় গ্রিগনার্ডটা। এটা আমরা হ্যালো অ্যালকেনেও পড়েছিলাম। হ্যালো অ্যালকেনে এরকম করে হচ্ছিল, দেখে নাও। প্লাস ম্যাগনেসিয়াম যদি দেওয়া হয় অবশ্যই শুষ্ক ইথার থাকবে অ্যাজ আ সলভেন্ট, দ্রাবক হিসাবে। ম্যাগনেসিয়ামটাই অ্যালকিল আর হ্যালোজেন তাদের মাঝখানে ঢুকছিল, এখানে ম্যাগনেসিয়ামটা অ্যারাইল গ্রুপ আর ওদিকে হ্যালোজেন তাদের মাঝখানে ঢুকে পড়েছে। এই হচ্ছিল আমাদের গ্রিগনার্ড রিঅ্যাজেন্ট। গ্রিগনার্ডের অ্যাপ্লিকেশনস আমরা পড়েছি অলরেডি ভালো করে। তাহলে হ্যালোয়ারিনসের সমস্ত রিঅ্যাকশনস গুলো হ্যালোয়ারিনস চ্যাপ্টারে হ্যালোয়ারিনসের পোরশনটা যতগুলো রিঅ্যাকশনস ছিল সবকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা দেখলাম ডাউজ। আচ্ছা, প্রথমে কি দেখলাম, তাহলে হ্যালোয়ারিন গুলো ওকে, আমরা একটা জিনিস কুইক রিভিশন করে দিই এখানে, ভালো করে জিনিসটা বুঝে নাও। হ্যালোয়ারিনের ব্যাপারে আমরা কি দেখলাম, হ্যালোয়ারিনের বেনজিন রিংয়ে পাই বন্ডস আছে, তাই ইলেকট্রনের ঘনত্ব বেশি। তার সঙ্গে হ্যালোজেনটা আবার প্লাসার এফেক্টের থ্রু দিয়ে লোন পেয়ার থেকে বেনজিন রিংয়ে রেজোনেন্স করতে পাঠায়, তার জন্য বেনজিন রিং ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যায়, অর্থন প্যারাতে বিশেষ করে। ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় নিউক্লিওফাইলে আসতে প্রবলেম করে, কারণ নিউক্লিওফাইলে বিকর্ষিত হয়ে যায়, রিপালশন হয়ে যায়। তাই নিউক্লিওফিলিক রিঅ্যাকশন এমনিতে হতে চায় না, কিন্তু হওয়াতে গেলে ডাউজ প্রসেস ড্রাস্টিক কন্ডিশনে আমরা হওয়ানোর চেষ্টা করতে পারি, অথবা নাইট্রো গ্রুপের মতন কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনের তুলনায় এরকম গ্রুপ যদি বেনজিনে জয়েন করে দিতে পারি, তাহলে বেনজিন ইলেকট্রন ঘনত্ব কমে যাবে এবং তখন নিউক্লিওফাইলে এসে অ্যাটাক করতে পারে। তাহলে বেনজিন রিংয়ে সাধারণভাবে কারা অ্যাটাক করবে, ইলেকট্রোফাইলে সাধারণভাবে অ্যাটাক করে থাকে। কোন পজিশনে, অর্থ এবং প্যারাতে, কারণ অর্থ প্যারাতেই মাইনাস চার্জের ঘনত্ব সব থেকে বেশি। তার জন্য 5টা রিঅ্যাকশন দেখবেন, হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফ্লোরোকাট, অ্যালকিলেশন এবং অ্যাসাইলেশন। এছাড়া কি দেখবেন, কি ফিটিক রিঅ্যাকশন, উডস ফিটিক রিঅ্যাকশন, উলম্যান রিঅ্যাকশন, গ্রিগনার্ডের সঙ্গে রিঅ্যাকশন। হ্যালো অ্যারেন্সের সব কটা রিঅ্যাকশন এর মধ্যে প্যাকড হয়ে যাচ্ছে, এবং এই হ্যালো অ্যারেন্স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোরিনের চ্যাপ্টারও শেষ হচ্ছে। ওকে, দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ক্লাসে, যেখানে কিনা আমরা অ্যালকোহল ফেনল ইথার অ্যালকোহলকে নিয়ে আসছি। তবে এই অ্যালকোহল পানীয় নয়, এটা অর্গানিকের অ্যালকোহল, এটা পানীয় নয়।